ডোন্ট আস্ক মি এপ্রিল থেকে মার্চ কেন নয়, জ্যান থেকে ডিসেম্বর কেন নয়, এটা হচ্ছে জুন থেকে মে অবধি বাজেট। ঠিক আছে, তো আমাদের প্রতি মাসে আমরা রাফলি 14 লাখ টাকা মতো করে তুলি। তো সেটাকে যদি আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, আমাদের 1,68,18,660 টাকা জুন থেকে নিয়ে মে অবধি উঠবে। তো এই টাকাটা বেসিক্যালি জুন 26 থেকে নিয়ে মে 27, এটা হচ্ছে আমাদের বাজেটের পিরিয়ড। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদের কিছু ফিক্সড ইনকাম আছে, সরি ফিক্সড এক্সপেন্সেস আছে। আমি এই পার্টটাতে একটু পরে আসছি। আমাদের কিছু ফিক্সড এক্সপেন্সেস আছে, সেগুলো হচ্ছে এটা কত, 1,10,71,000 টাকা। তো এই ফিক্সড ইনকামে ফিক্সড যে এক্সপেন্সেস, এগুলো কিন্তু বাজেট, মানে আমরা নেক্সট 12 মাসে এই খাতে কি কি খরচা করতে চলেছি, এগুলো ফিক্সড। ফিক্সড এর মধ্যে সবার আগে আমি ডিসকাস করতে চাইছি আমাদের স্টাফেদের স্যালারি। এটা নিয়ে খুব চলছে, অনেক বছর ধরে ওদের স্যালারি বাড়ানো হয় না। আচ্ছা, কেউ একটা জয়েন করলো, তাকে ঢুকিয়ে নি। ঠিক, আচ্ছা আমাদের অ্যাকাউন্টেন্ট একজন আছে, কেয়ারটেকার 5 জন আছে, ডেইলি লেবার আছে, ইলেকট্রিশিয়ান, ফিল্ড সুপারভাইজার, এই ব্লা ব্লা ব্লা, এগুলো সব কটা আছে। এবারে এদের এরকম করে কি কোনোদিন হবে না, এরকম করে স্টাফের স্যালারি নিজেদের হিসেব মতো বানিয়ে দাও। স্যার দুটো স্টাফ আছে, কিচ্ছু জানে না, এখানে সিভিলের কিছু জানে না, কিচ্ছু জানে না, রেখে দিয়েছে। কোন আত্মীয় স্বজনকে দেখে এখানে সারা কিছু জানে না। অসভ্যতা করবে না, হচ্ছে সে ঠিক আছে, সেটা ঠিক আছে, হতেই পারে, কিছু জিনিস বলতে পারে না, আর আবার বলছে অসভ্যতা করবেন না। বাজেট নেই আর আপনি ডিসকাশন করছেন। আপনি চিৎকারটা করবেন না, আপনার কোনো বক্তব্য থাকলে সেটা বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টেন্টের স্যালারি, এগুলো কিন্তু সব যোগ করা আছে। আচ্ছা ও এই জায়গাটা দেখিয়ে দিই তাহলে। আচ্ছা, আমাদের কেয়ারটেকার যারা আছে, 5 জন কেয়ারটেকার আছে, 7,500 টাকা করে পায়। তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আবার শেয়ার করছি স্ক্রিন। এক মিনিট। সুমনকে কেন বন্ধ করা হলো? জবাব। কোথায় ছিলাম? আচ্ছা, এবারে সুইপার আছে আমাদের 7,000 পায় 5টা, একজন আছে 7,500, একজন সাইট ইনচার্জের বাড়বে। কেয়ারটেকার যারা যত লেবার আছে তাদের আমরা 10% করে বাড়াবো।
এগুলো সব প্রপোজ, এটা হচ্ছে প্রপোজ, এটা 8% হতে পারে, আপনারা যা বলবেন তার উপরে, বাট এটা একটা জাস্ট ফিগার ধরেছি। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু প্রতি বছর 10% করে বাড়াবো না, সেটা সম্ভব না। আমরা কাজলদা তোমাকে মিউট করছি, হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু প্রতি বছর আমরা কিন্তু স্যালারি বাড়াবো না, তাহলে স্যালারি বাড়াতে বাড়াতে অনেক টাকা বেড়ে যাবে। তো যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে এই বছর আমরা স্যালারি বাড়ালাম, আবার 3 বছর পরে রিভিউ হবে তখন যখন বাজেট হবে, তখন 3 বছর পরে নতুন কমিটি আসবে যখন, তখন আবার তারা স্যালারিটা বাড়িয়ে দেবে ফর দ্য নেক্সট 3 ইয়ার্স। এতে কারো কোনো বক্তব্য? অনেক বক্তব্য আছে, শুনতে চাইলে বক্তব্য বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো কাজলদা, বলো। তুমি তো মিউট করে দিচ্ছিল প্রথমে, তো তুমি তো কোনো অ্যানসারই করছো না, তুমি একটা ট্রেজারার রয়েছো। হ্যাঁ, তোমাকে বললাম বাজেট নেই, বাজেট ছাড়া এইটাকে এক্সপেন্ডিচার কি করে হয়? তুমি নিজের খুশি মতো করছো, এইভাবে কাজ হয় নাকি? কিভাবে কাজ হয়? তোমার যখন তোমরা হ্যান্ডওভার নিয়েছিলে তখন এটার বাজেট তৈরি করতে হতো। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ডিসকাস করে লাভ নেই কাজলদা, যেটা ফিউচার সেটা নিয়ে ডিসকাস করছি আমরা এখন। না সেটা তো তোমাদের ইচ্ছা মতো তোমরা করেছো, 10% বাড়াবে কার ইচ্ছা মতো বাড়াচ্ছ তুমি? এর আগে কাকে বোনাস দিয়েছো, কাকে করেছো, কি করেছো বলো? নিজেদের ইচ্ছা মতো করেছো। নিজেদের ইচ্ছে মতো কিছুই হয়নি, যেগুলো আপনি কিন্তু অকারণে প্রশ্ন করে নষ্ট করছেন মিটিংটাকে। আমি করবই, কারণ তোমাদের বাজেট নেই, বাজেট নেই তোমাদের। আপনি জান না, গিয়ে যেখানে জানানো জানান, বাজেট ছাড়া কাজ তো আমরা তো জানি বাজেট নেই, সেই জন্যই তো বাজেট করছি। বাজেট নেই বলে তো হিসাবটা কেন দিচ্ছ তাহলে তুমি? বাজেট নেই তো আপনি বলছেনটা কি তো বুঝতে পারছি না। যে কোনো জিনিসের যে কোনো তৈরি করার আগে একটা বাজেট দরকার। আমার এই বাজেট হবে করছি, ঢুকে যাচ্ছেন যে কোম্পানির টাকা করেছিল, যে 65 লাখ টাকা তুলে 15 লাখ টাকা জলে খরচা করেছিল, জল পাচ্ছি না, পাচ্ছি না। চুপ করুন, এই সুগন্ধরা মিউট করো। একবার আপনাকে মিউট করছি এবং কথা বলেন, আমি কিন্তু মিটিং থেকে বাদ দেবো। ফালতু কথা বলে খালি। আচ্ছা, এনিওয়ে, এবারে এগুলো হচ্ছে আমরা যে স্যালারি গুলো এতদিন পর্যন্ত দিয়ে এসেছি বা দিয়ে যাচ্ছি বা দিয়ে যাব, আমরা এখানে কিন্তু কোনো ইনক্রিমেন্ট করছি না। এদের ইনক্রিমেন্টটা হবে অক্টোবর মাসে। এর ইনক্রিমেন্ট বলছি একটু পরে। আর 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 না, এক্সিকিউটিভ মিটিংটাতে তো সাইট ইনচার্জ এইটার হবে হচ্ছে, ও করেছে মিউট করে দিয়েছে তো শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে। শুধু রিপনের যে আমাদের অ্যাকাউন্টেন্ট, ওর বাড়বে নভেম্বর মাসে, বাকি সবার আমরা আশা করছি যে অক্টোবর মাসে বাড়াতে পারবো, তার আগে না কিন্তু। তো এখানে আমরা এই ক্যালকুলেশন ধরে ইনক্রিমেন্টটা ধরেছি 5% আর 10%। তো এটা যদি করি তাহলে এই এদের স্যালারিটা বেড়ে এরকম জায়গায়, এটা কিন্তু টোটালটা বলছি আমি, মানে বেসিক্যালি সবারই এই যে ফিগারটা 7,000, 4,000, 10,000, 8,000, এখানে সবাই এর উপর 10% করে বাড়বে। আচ্ছা, এবারে এটা গেল তাদের স্যালারি। এই স্যালারির উপর ক্যালকুলেশন করে তৈরি হচ্ছে বোনাস। বোনাস আমরা ক্যালকুলেট করছি টোটাল যে স্যালারিটা পাবে তার উপর 8.33%। এটা দেওয়া হবে বোনাস। আর অ্যাডিশনাল এক্সপেন্স যেটা দেখছেন, এটা আমাদের অ্যাকাউন্টেন্ট আর আমাদের সাইট ইনচার্জ, এদের দুজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয়েছিল তখন এদের অ্যাপয়েন্টমেন্টে বলা ছিল যে তোমাদের বছরে 5,000 টাকা করে ড্রেসের জন্য দেওয়া হবে, সেটা হচ্ছে এইটা। আর এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এরিয়ার, এই এরিয়ারটা হচ্ছে এদের অক্টোবর তো নভেম্বর 2025
এই এরিয়ারটা হচ্ছে নভেম্বর 2025 থেকে নিয়ে সেপ্টেম্বর 2026। যদি এদের গতবারে স্যালারি বাড়ানো হতো, সরি এটা অক্টোবর হবে, যদি এদের অক্টোবর থেকে স্যালারি বাড়ানো হতো তাহলে তো এরা বেশি স্যালারি পেত। মানে বেসিক্যালি গত ইয়ারের স্যালারি ইনক্রিমেন্ট আর এই ইয়ারের স্যালারি ইনক্রিমেন্ট, কিন্তু আমরা কি আমরা এখানে দুবার ওদের স্যালারি ইনক্রিমেন্ট করব না। হ্যাঁ গতবারে যেটা ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল সেটাকে আমরা শুধু এরিয়ার হিসেবে দেব, আর দইটাকে এবছরের অক্টোবর থেকে আমরা 10% ইনক্রিমেন্ট। দিস ইজ দ্য প্ল্যান। আজ তো চাপাবে। এইবার বলুন কার কি বক্তব্য আছে। এটা যদি হয় তাহলে টোটাল আমাদের এই টাকাটা খরচা হচ্ছে। এটা কত টাকা? এটা রাফলি যার পারফরমেন্স ইয়ে নেই তাকে ইনক্রিমেন্ট কিভাবে দেওয়া হবে? সুকান্ত, হ্যাঁ যার পারফরমেন্স সেরকম থাকবে তবেই ইনক্রিমেন্ট হবে, নত ইনক্রিমেন্ট হবে না। সুকান্ত, হ্যাঁ এক মিনিট শুনতে পাচ্ছ? তুমি বলো যে তুমি যে এই যে না আর ইসমাইল চলে গেছে, ওর স্যালারিটা তো শুনলাম দুজনকে ডিভাইডেড করা হয়ে গেছে। যদি কেউ থাকে সে তার মতামত দেখ, নাহলে ধরে নিতে হবে যে সবাই এর পক্ষে আছে, সেভাবে তুমি প্রশ্ন করো, সেভাবে আনসার দাও। না বলছি ইসমাইলের স্যালারিটা তো ফের কোনো কেয়ারটেকারকে দুজনকে ডিভাইডেড করা হয়েছে আবার। হ্যাঁ কারেক্ট। তো ইসমাইলের স্যালারিটা মানে ইসমাইল বলে নয়, এখানে আপনি সুইপার হিসেবে ভাবুন বা কেয়ারটেকার হিসেবে ভাবুন, আমাদের কেয়ারটেকার থাকার কথা 5টা, ঠিক আছে? এবারে এই 5 জনের মধ্যে একজন নেই, 4 জন কাজ করছে। তো আমরা যে ইনক্রিমেন্টটা দেখাচ্ছি সেই ইনক্রিমেন্টটা কিন্তু 4 জনের জন্য হচ্ছে, সরি মাই ব্যাড, 5 জনের জন্যই হচ্ছে। তার কারণ হচ্ছে কেয়ারটেকারদের স্যালারি হচ্ছে এখন 7,500 টাকা। এই 7,500 টাকায় আমরা কিন্তু এতদিনেও একটা কেয়ারটেকার পাইনি, কেউ আসতে রাজি হয়নি। তার মানে আমাদের কেয়ারটেকারের স্যালারিটা কিন্তু বাড়াতে হবে। ইসমাইল বলে ভাববেন না, ভাবুন আমাদের 5 জন কেয়ারটেকার, 5টার মধ্যে 5, কারণ কালকে যদি আমি একটা ছেলেকে পাই তাকে তো আমি 7,500 পাবো না, তাকে তো আমাকে একটু স্যালারি বাড়িয়ে নিতে হবে। তো তাকে তখন আমরা বলবো যে তোমার স্যালারি হবে হচ্ছে নতুন যে রিভাইজড স্যালারি সেইটা, যেটা কিনা কেয়ারটেকারদের 10% বাড়ালে যেটা হয়। এটা হচ্ছে 7,000 ইন্টু 10%, 7,700। আগে এদের সরি 7,500, এত অল্প টাকায় তো আসলে কাজ করবে না কেউ। আগে 7,500 টাকা পেতো, এখন 8,250 থাকার জায়গাটা তো পাচ্ছে, থাকার জায়গাটা তো পাচ্ছে, সেটাও তো অনেক বড় জিনিস। থাকার জায়গা পাচ্ছে, ইলেকট্রিক ফ্রি, খাবার তৈরি হচ্ছে, পাচ্ছে, জল পাচ্ছে, তবে জল পাচ্ছে। আচ্ছা 10% বাড়ানোর পরে কত করে আসছে ওদের? 8,250। 8,000। আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি চলে। 8,000 2,300 টাকা হইলে মোটামুটি ঠিক আছে। আমাদের কিন্তু ডেইলি লেবারের সমস্যাটা সাংঘাতিক হচ্ছে, কারণ ডেইলি লেবার তো বাইরে থেকে কিছু পাওয়া যায়নি, আজারকে দিয়ে কাজ করানো হচ্ছে। আজার কিন্তু অর্ধেকের বেশি কাজ করতে চাইছে না, যা বলা হচ্ছে তাতেই ওর হাতে ব্যথা কাঁধে ব্যথা বলে কাজ করছে না। আজারের বেতন কি এখন যেহেতু প্রভিশনাল পিরিয়ড ছিল তাই লেবারদের যা কত ছিল 7,000 কি 7,500 যেটা পাওয়ার কথা সেটাই দেওয়া হচ্ছে, কিন্তু ওর 7,000 টাকা দিয়ে আসলে কারোর কাজ করানো যাবে না, এটা বাড়াতে হবে। হ্যাঁ, কোনো ডেইলি লেবার কাজ করতে চাইছে না, এমনকি রঞ্জিত যে আছে সেও ছেড়ে দিয়ে চলে যাবে বলছে। এই টাকায় কেউ কাজ করতে চাইছে না। 7,000 টাকা 8,000 টাকা দিয়ে মানে শিক্ষিত লোকের কাজ করানো যাবে, কিন্তু ওই লেবারদের কাজ করানো যাবে না। ওটা একটা বড় সমস্যা, কারণ শিক্ষিত লোকের চাকরি নাই, লেবারদের চাকরি আছে। তাহলে কি করা যায়? বাড়াইতে হবে, অবশ্যই বাড়াইতে হবে। আরে আজার কাজটা কি করে? ও তো খালি ঘুরে বেড়ায় বাইরে, ও দালাল গুলোর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরে বেড়ায়, কাজটা করে নাকি? শুধু তাই নয়, খালি এসে সবাই বলবে মাইনে বাড়াও, কাজের বেলায় ওরামই করে, সবই দেখা যায়। আজকে আজার অত্যন্ত বাজে ব্যবহার করেছে সাইট ইনচার্জের সাথে, অত্যন্ত বাজে ভাবে কথা বলেছে। যদি এরকম হয় তাহলে ত্যাগ করে দিতে হবে,
বাজেভাবে আজার করার সাথে সাথে পর্যায়ে আমাদের অন্য একজন লেবার লাগবে। এই টাকায় আমরা একটাও লেবার পাইনি, আমরা অনেকটা খুঁজেছি, সবাইকে বলেছি, যার মানে বিকাশ কিংবা যারা যারা গ্রামের দিকে বাড়ি আছে তাদের থেকে যদি চেনাশোনা, কিন্তু কেউ রাজি হয়নি, কেউ আসতে চাইছে না। তাদের আমাদের বক্তব্য আমাদের আর ডেইলি তাছাড়া দেখো, আমরা যারা চাকরি করি তারা আমরা সবাই জানি যে আমাদের বছরে 1% 2% হলেও ইনক্রিমেন্ট হয়, তাই না? আর জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, সব জিনিসের দাম বেড়ে গেছে। তো এদের যদি আমরা স্যালারি না বাড়াই এরা সাস্টেন করতে পারবে না। তো এদেরও তো একটা ফ্যামিলি আছে, বাচ্চা আছে, বউ ছেলে আছে, পড়াতে হয়, খরচা আছে, সবকিছু তো আছে না। এনিওয়ে, আমার মনে হয় এটা আমরা অ্যাকোমোডেট করতে পারবো। তো আর স্যালারি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি একটু মুভ অন করবো। ঠিক আছে, ওকে। তো এখানে আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ওদের আমরা তো একটা এক্সট্রা ইনকাম আছে তো গাড়ি ধোয়ার জন্য। এখন যদি কেউ ওরা তো ধোয়ে, ওরা তো সকাল সকাল গাড়ি দিয়ে প্রচুর টাকা কামিয়ে নেয়। ওরা সবাই তো করে না, আবার সেখানেও আর ব্যাপার আছে। ধরুন কে করে না? সবাই করছে, সঞ্জীব করছে, করে, সবাই করছে। যার পছন্দ না সে একটা গাড়িও পায় না, এরকমও আছে। না আমি তো ওরাও কাউকে তো বলতে কমই পারি না দেয়, যে তোমার প্রায় স্যালারি, সবাই করে। যে তোমার স্যালারিটা বাড়ালাম না, তুমি এখানে আমরা গাড়ি কিছু- ধুয়ে টাকাটা তুলে নাও। এখানে আমরা কিছু বলতে পারবো না, কারণ লেবার ল অনুযায়ী সত্যি কথা বলতে যত ঘন্টা কাজ করার কথা আমরা কিন্তু সেই আওয়ারের বাইরেও ওদেরকে কাজ করাই। কাজে ওরা যদি সেখান থেকে বলে যে আমরা লেবার, আমরা সেই আওয়ারের বাইরে যদি কিছু কাজ করি সেখানে কিছু বলার থাকবে না কি করছি, তাহলে আমাদের কিছু যেমন আমরা কেয়ারটেকারদের কিন্তু প্রায় 24/7 কাজ করাই প্র্যাকটিক্যালি, কিন্তু ওদের কিন্তু কোনো টাইম লিমিট দেওয়া নেই যে তুমি 9টা থেকে 6টা, 2টো থেকে 10টা, এরকম কিছু টাইম লিমিট কিন্তু নেই, তাই না? সুইপার টিউপার ওরা তো আবার বাইরে গিয়েও তো ডিউটি করে শুনেছি। কেয়ারটেকাররা বাইরে ডিউটি করে না, কালকে এক্সাম তো অনেকে করে। আছেই তো কয়েকটা। কারা করে? বিকাশ, সমরজিৎ, সঞ্জীব, মনিদা, এরা কোথায় বাইরে গিয়ে কাজ করবে? সুইপার যদি বাইরে গিয়ে কাজ করে সেটা ওদের ব্যাপার, ওদের তো একটা টাইম দেওয়া থাকে 9টা থেকে 6টা। তারপরে যদি তারপরে রাত্রিবেলা গিয়ে যদি ভ্যান চালায়, টোটো চালায়, তাহলে তো করতেই পারে। থাকবে টাইম কোটায় 3টে থেকে 6টা। তো একটা পয়েন্ট হচ্ছে ইনক্রিমেন্টটা পারফরমেন্সের উপর বেস করে করতে হবে। তো আমার মনে হয় এটা একটা গুড সাজেশন, আমরা অলরেডি ডিসকাস করেছিলাম আমাদের আগের মিটিংয়েও, কিন্তু আনফরচুনেটলি আমাদের ওই টেমপ্লেটটা তৈরি করা হয়নি পারফরমেন্স ইভ্যালুয়েশনের। তো আমাদের আশা করি 1 বছর সময় আছে, এরপরে আমরা একটা ইভ্যালুয়েশন টেমপ্লেট তৈরি করে নেক্সট যখন ইনক্রিমেন্টটা করব তার আগে ওই পারফরমেন্স ইভ্যালুয়েশনটাকে ফিল আপ করব। দেওয়া আছে, এটা একটা ভ্যালিড পয়েন্ট, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আচ্ছা, নাও লেটস কাম ব্যাক টু দ্য বাজেট। তো আমরা দেখলাম এই স্যালারিটা ইম্পর্টেন্ট ছিল ডিসকাস করার। তো আমরা স্যালারিটা দেখে নিয়েছি যে আমাদের টোটাল খরচা হচ্ছে 29,40,866, 29,40,866 মিলে গেছে। এবারে দেখা যাক আমাদের কিছু বেসিক এএমসি আছে। এটা হচ্ছে আমরা যেটা আমাদের ওই পীযূষকে দিই, সিএ কে, আমাদের গার্ডেনিং এর জন্য এএমসি, লিফটের এএমসি, প্লাম্বার এএমসি, সিকিউরিটির এএমসি, আর এসটিপির এএমসি, আর এসটিপি আর ডব্লিউটিপির এএমসি। এদের সবারই কিন্তু একটু একটু করে বেড়ে গেছে। এগুলো যেটা দেখছেন, আগে এটা 4,000 ছিল, এখন এটা বেড়ে 5,000 করেছে। তো এরা যে রেটটা বাড়িয়েছে, যেমন আগে সিএ পেত 4,000, এখন ওরা রেট বাড়িয়েছে 5,000 টাকা করেছে। সাইরাম ওদের একটু রেট বাড়িয়েছে। মজুমদার সিকিউরিটি আগে আমরা এইটা দিতাম 11,000 সুপারভাইজারকে আর 10,500, এটা বাড়িয়ে এখন এইটা করা হচ্ছে। তো এখানে আমাদের একটা বক্তব্য আছে, আমরা যদি এই টাকাই দিচ্ছি তাহলে আমরা অন্য এজেন্সি দেখছি না কেন, রাইট? তো আমার মনে হয় আমরা যদি এই বাজেটটাকে অ্যাপ্রুভ করে নিই তাহলে আমরা এই বাজেটের ভেতরে অন্য এজেন্সিকেও খুঁজে বার করতে পারি। এখন আমরা কিন্তু এই বাজেটে চলছি, এই বাজেটে মার্কেটে কিছু পাওয়া যায় না। 8 ঘন্টা 12 ঘন্টার জন্য ডিউটি করবে একটা সিকিউরিটি গার্ড 10,500 টাকা হয় না। আমরা যদি এটাকে অ্যাপ্রুভ করি তাহলে গোয়িং ফরওয়ার্ড আমরা অন্য এজেন্সিকেও দেখতে পারি যারা কিনা এই রেঞ্জের মধ্যে আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারবে। তো তেমনি গার্ডেনারের মধ্যে 5-6 বছর ধরে টাকা বাড়ানো হয়নি, ওদেরটা বেড়েছে, আর এসটিপি গুলো ওদের 10% করে বাড়িয়েছে। না আমি তো বাড়িয়ে রিভাইস রেট অনুযায়ী
এটা হচ্ছে আমাদের এএমসির কি খরচা, করবো এটা কি করবো? এটা আমাদের এএমসির খরচা গেল। এটাকে একটু অন্য না, কালার করে দিই। শাশ্বতীর সঙ্গে তো একটু আগে কথা বললাম। আচ্ছা, ইলেকট্রিসিটি বিল আমাদের গত বছর না না, পেমেন্টের সমস্যাটা 26 লাখ টাকা মতো এসেছিল। আমি যেখানে দেখেছিলাম আমি একটু বাড়িয়ে, কত বাড়িয়েছি, 10% বাড়িয়ে ধরেছি। এগুলো বাজেট, মানে এটাই যে হবে তার কোনো মানে নেই, একটু কমও হতে পারে, আশা করি এর বেশি হবে না। 10% ইজ কোয়াইট হাই। তাহলে ইলেকট্রিসিটিটা বুঝলাম। এবারে এইগুলো হচ্ছে আমাদের বেসিক মেইনটেনেন্স চার্জেস, যেগুলো আমরা বিয়ার করি। কি কি আছে? সিইউটির আমাদের ক্লিনিং এক্সপেন্সেস, যেমন করেছিস তো? এটা হচ্ছে ওই আমাদের ওই কমিউনিটি হল ফল পুরো পয়সা করে, ঝাড় দেয়, এইসবের গল্প আছে। আমাদের গেট টুটা পয়সা করে। তো ধরে নিচ্ছি আমাদের মাসে একটা 3,000 টাকা খরচা হবে, বছরে আমাদের সাম 12,000 টাকা মতো খরচা, এগুলো মান্থলি। গার্বেজ ক্লিনিংটা হচ্ছে আমাদের মিউনিসিপ্যালিটিকে মাসে 3,000 টাকা করে পেমেন্ট করতে হয়, ওরা যে মালটা নিয়ে এসে নিয়ে চলে যায়। আশা করছি কিছু বাড়বে না, তাই একই রকম রাখা আছে। জেনারেটর রিপেয়ারের জন্য, এটা আগে ছিল না, আমি একটা 75,000 টাকার মেইনটেনেন্স চার্জ ধরেছি। এটা কবে? যদি জেনারেটর কখনো খারাপ হয়, আমাদের রিসেন্টলি P16 এরটা খারাপ হয়েছিল, সোনোরাগেরটা খারাপ হয়েছিল, রিলে গুলো পাল্টাতে হলো, ব্যাটারি চেঞ্জ করতে হলো। তো আমার মনে হয় একটা মেইনটেনেন্সের জন্য জেনারেটরের বাজেট ধরে রাখা উচিত। লিফট রিপেয়ারের জন্য আমি একটা বাজেট ধরেছি 75,000 টাকা। এটা আমি পরে আসছি, লিফটের ব্যাপারটা আমি একটু পরে যাব। এই 75,000 টাকাটা হচ্ছে লিফটের যে টুকটাক কাজগুলো করতে হয়, আজকে এর বাটন কাজ করছে না, ওটা চলছে না, এটা হচ্ছে এখান থেকে আসবে। লিফটের একটা এএমসি অলরেডি আছে। অন টপ অফ দ্যাট কিছু অ্যাডিশনাল খরচা থাকে, স্পেয়ার পার্টস গুলো কিনতে হয়, বা ওগুলোর জন্য আমি এই বাজেটটা ধরে রাখা আছে। নতুন কিছু? মন্দিরের এক্সপেন্স আগে আমাদের 3,000 টাকা ছিল, ফুল টুলের দাম বেড়ে গেছে, 10% বাড়িয়ে 3,300 করে এখন এটা করা হয়েছে। প্লাম্বিং এর, এটা প্লাম্বিংটা হচ্ছে এটা 15,000 টাকা ধরেছি, কারণ গত বছর আমাদের প্লাম্বিং এর যে কাজগুলো টুকটাক করতে হয়, এখানে পাইপ ফেটে গেছে, ওখান থেকে পাইপ সরাতে হবে, যেটা সোসাইটি অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয়। গত বছর 12,000 টাকা মতো খরচা হয়েছিল। হ্যালো দেখে নাও। সুকান্ত, হ্যাঁ আচ্ছা, সুকান্ত, হ্যাঁ হ্যাঁ বলো। যেহেতু আমাদের কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না মিটিং এ, তার জন্য আমরা কুইট করছি মিটিং। ওকে, কথা বলতে দেওয়া হচ্ছে না নয়, বলা হচ্ছে যে আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ কোনো নেই, কারণ তোমরা নিজের খুশি মতো বাড়ি যাচ্ছ, কোনো নেই। তোমার একটা অফিসে যার পারফরমেন্স থাকে না, তাকে কি করে হ্যাঁ। স্যালারি বাড়াবে? তার তো কমে যায়। ও তো সিভিল ইঞ্জিনিয়ার না, কিচ্ছু না, জানে না একটা তুমি ওর স্যালারি বাড়ানোর কথা বলছো? সুমন, যেটা যখন একটা প্লাম্বিং এর বা একটা নাম জানে না। আমার মনে হয় এটা আমাদের বাজেট হচ্ছে, ও বাজেট করছে। বাজেট হচ্ছে, তো আমি ইভ্যালুয়েশন করছি না। শুনুন, কেন এখন এর আগের বাজেটটা ডিসকাশন হয়নি, তুমি এই বাজেট ডিসকাশন করছো? এটা অদ্ভুত কথা বলছেন। আমরা আমাকে একটা কথা বলো কাজলদা, বলতে দাও। 1 মিনিট কাজলদা, একটা কথা বলো। সুরজিতের পারফরমেন্স জানো তুমি? 1 মিনিট, আমি একটা কথা জিজ্ঞেস করছি। আপনি তো লাস্ট আমার থেকে অনেক বেশি বছর আছেন, ধরুন 8-9 বছর 10 বছর ধরে আছেন, তাই তো? না, আমি 10 বছর, আমি 10 বছর 16 থেকে আছি, তাও আমি মধ্যেখানে 8 বছর ছিলাম, 2-3 বছরই আছে। ঠিক আছে, লাস্ট কবে এরকম ভাবে বাজেট নিয়ে আলোচনা হয়েছে একটু বলবেন? তো হয়নি তো, হয়নি। আজকে যখন হচ্ছে সেটাকে আটকাচ্ছেন কেন? তার জন্যই তো সব হয়েছে, ট্রান্সপারেন্সি নেই। এক্স্যাক্টলি। তাহলে আজকে যখন একটা বাজেট নিয়ে আমরা এভাবে ডিটেলে আলোচনা করছি, সেখান থেকে আপনি কেন বেরিয়ে যাচ্ছেন? আপনি আপনি শুনছেন না যে আমি বলছি কি করে স্টাফ স্যালারি বাজেট ইনক্রিমেন্ট হবে? আমি তো সেটাই বললাম, আমাদের, আপনি তো মিটিং এ ছিলেন লাস্ট টাইম, আমাদের যখন ডিসকাশন হলো। আপনি টুইট করতে চাইলে, আপনার যদি অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে, আপনি ডেফিনেটলি আপনি কি করতে পারেন। আপনার যদি কিছু অন্য জায়গায় কাজ থাকে, আপনি ডেফিনেটলি বেরিয়ে যেতে পারেন। জোর করে আটকে যাবে না। বাড়িতে সারাদিন, তুমি তো আমাকে দেখো, সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতেই থাকি।
তাহলে আমি সাজেস্ট করবো আমার যে কোনো নেই, গিয়ে তোমরা অ্যাটলিস্ট পুরোটা যখন শুনুন। শুনবে না, আর এইগুলো এই অনলাইনে হয় না, এগুলো বোর্ডে হয়, তোমাদের এসে সামনাসামনি এগুলো বাজেট করতে হয়। এইরকম বাজেট এরকম হয় না। তুমি এইটাই বাজেট করছো, তুমি একটা বিল্ডিং এর বাজেট কিভাবে করবে, বা একটা লিফটের বাজেট কি করে করবে, তুমি কি নিশ্চিত, করছো তুমি? আপনি যদি না শোনেন আপনি কি করে বুঝবেন? আমার শোনার দরকার নেই, তোমরা নিজেদের ইচ্ছা এইটা মতো হচ্ছে তোমরা কথা। করতে থাকো, আমি দেখছি, তারপর আমি দেখছি তুমি কি করে করতে পারো। ঠিক আছে, আপনি আর আমি ঠিক একটা আছে, সাজেস্ট করবো, আমরা আপনি point কুইক না করে করছি, আপনি চলো। থেকে যান, আপনি অ্যাটলিস্ট পুরোটা শুনে নিন, তারপরে আপনি বেরিয়ে যাবেন। শোনার দরকার নেই তো, অত তোমরা তোমার হাতে, চলো চলো ক্লাব হাউসে গিয়ে শোনো, চলো আমরা করি, কথা বলি। হ্যাঁ ঠিক আছে, ওকে, চলো, টাটা। আচ্ছা, এবারে এগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু চার্জেস করতে হয়। মন্দিরের এক্সপেন্স আছে, আচ্ছা কোথায় ছিলাম, আচ্ছা পাওয়ার এন্ড ফ্লুয়েল। এটা হচ্ছে আমাদের আমরা যে ডিজেলটা কিনি জেনারেটর চালানোর জন্য, গত বছর 40-50 হাজার টাকার মতো ডিজেল কেনা হয়েছিল। এবার এটাকে বাড়িয়ে একটু আমি 60,000 টাকা 10% বাড়িয়েছি। আচ্ছা, ট্যাঙ্ক ক্লিনিংটা আমাদের স্ট্যান্ডার্ড একটা খরচা। আচ্ছা, আমি বাকিদের একটু মিউট করছি, হ্যাঁ, এনিওয়ে বেরিয়ে গেছে। ট্যাঙ্ক ক্লিনিং আমাদের স্ট্যান্ডার্ড একটা খরচা প্রতি করতে হয়, এই মাসে প্রায় 34,000 টাকা খরচা পড়ে, সেটা হচ্ছে এইটা। ট্র্যাপ ক্লিনিং, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওই জল টলগুলো যখন এক্সেস উঠতে থাকে তখন হাজিকে দিয়ে পয়সা করাতে হয়, এটা প্রতি বছরই একটা খরচা লেগে থাকে। তো এটারও আমি গত বছর 8,400 টাকা খরচা হয়েছিল, এবার 10% বাড়িয়েছি, 9,240 টাকা। এটা আমাদের সল্টের খরচা ফিক্সড। সিসিটিভির জন্য আমি একটা 500 টাকা পার মান্থ ধরে রেখেছি, টুকটাক এদিক ওদিক খরচা, রিপেয়ারিং হ্যান ত্যান 7-17 যখন লাগে। তো বছরে আমাদের সিসিটিভিতে আমরা ধরছি যে 6,000 টাকা খরচা হবে। আচ্ছা, এছাড়া মিসলেনিয়াস খরচা, ধরুন অফিস, ক্লাব হাউস আর আমাদের যে সিসিটিভির যে ইন্টারনেট চার্জটা আছে সেটার জন্য আমাদের একটা খরচা আছে। এই মিসলেনিয়াস এক্সপেন্সটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের অফিসের জন্য রাখা হয়েছে পেটি ক্যাশ। পেটি ক্যাশ মানে কিছুটা আনতে দিতে হলো, কিছুটা নিয়ে আসতে যেতে হলো, কনভেন্স এক্সপেন্সেস, এইসব টুকটাক মাঝে মধ্যে খরচাগুলো লেগেই থাকে। তো সেটার জন্য আমরা একটা 10,000 টাকা ধরে 1,20,000 টাকা ধরেছি। আর এইটা হচ্ছে ধরো ম্যাক্সিমাম আমাদের তো প্রচুর প্রিন্টিং করতে হয়, প্রিন্টিং, স্টেশনারি, তো বেসিক্যালি এইটার এই দুটো মিলে আমাদের অফিস এক্সপেন্সেস বাজেট হিসেবে ধরা আছে। এগুলো হচ্ছে ফিক্সড খরচা, এগুলো আমাদের করতেই হবে। এই ফিক্সড খরচাগুলো যদি আমরা করি তাহলে আমাদের এটা কত রে ভাই, 1,10,71,714 টাকা খরচা হয়ে যাবে ফিক্সড। এবারে ফিক্সড এক্সপেন্সের যদি আমরা ডিটেলস গুলো দেখি, এএমসি তে এত টাকা যাচ্ছে, ইলেকট্রিসিটি মেইনটেনেন্স ব্লাবলা করে আমাদের টোটাল ক্যাম্প চার্জ ওঠার কথা 1,68,00,000। ফিক্সড এক্সপেন্সেস গুলো খরচা করার পরে আমাদের হাতে পড়ে থাকবে 57,66,946 টাকা। এই টাকাটার আমরা কি করতে পারি? আচ্ছা, এই টাকাটাতে কিছু টাকাটা আমরা ভাবছি, মানে ইটস জাস্ট আ প্রপোজাল, হ্যাঁ, এখানে আমরা মন্দির ফাউন্ডেশন ডে, রবীন্দ্র নজরুল জয়ন্তী, ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যানুয়াল পিকনিক, নিউ ইয়ার সেলিব্রেশন, রিপাবলিক ডে আর অ্যানুয়াল স্পোর্টস, এর জন্য আমি কিছু বাজেট ধরে রেখেছি। এগুলো করতেই হয় আমাদের প্রতি বছরই। এবছরটা আমরা মন্দিরটাকে নিজেরা চাঁদা তুলে করেছিলাম। সো ওয়াজ রবীন্দ্র নজরুল জয়ন্তী। তো অ্যানুয়াল পিকনিক নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে, নিউ ইয়ার নিয়ে ঝামেলা হচ্ছে। রিপাবলিক ডেটা একটা স্ট্যান্ডার্ড আমাদের অ্যাসোসিয়েশনের ইভেন্ট, আর অ্যানুয়াল স্পোর্টসটাও আমাদের অ্যাসোসিয়েশনের ইভেন্ট। আচ্ছা সুকান্ত দা, আমি একটা কথা বলে রাখি, নজরুল জয়ন্তীতে আগের বছর কত খরচা হয়েছিল সেটা তো জানি না, এবছরে কবে হবে সেটা 30,000, 30,000 খরচা ছিল। 30,000 টাকা ধরে খরচা হয়েছিল। তাহলে ওটাকে 35 ধরে এগোই এবছর। ডালটা আমি যখন 10% করে বাড়িয়েছি আমি সব জায়গায়। না না, এই বছর তাহলে কি 33,000 টাকা ধরবো? 33 এর মধ্যেই খরচা করব। বাজেট মানে আমি ওর মধ্যে খরচা করব।
আচ্ছা, তাহলে এই রবীন্দ্র নজরুল জয়ন্তীর ডেটটা কবে ফেলবে? 31st কি ফেলবে ওই দিন রাতে? তাহলে মাংস, চিংড়ি মাছ আর গাঠি কচু। সেটা দেখো কালচারাল টিমের সাথে কথা বলে ঠিক করতে হবে না, সেটা আমি আচ্ছা, করে বলবো। এবার তাহলে কালচারাল টিমের দায়িত্বে আমাদের ইসি কমিটি থেকে কি কেউ থাকতে চাইছে? আমার তো মনে হয় না, আমি নিজে খুব ব্যস্ত, আমি বেসিক্যালি থাকবো না। তাহলে কি এটা জয়ন্তদা কিংবা সুজিত ঘোষ এদের উপর দিয়ে দেবো? বলে কথা দাও, এরা বলে তো কালচারাল প্যাকটা ভালো বোঝে তো। না, আমার মনে হয় জয়ন্ত ভট্টাচার্যকে এখানে এনগেজ করো, কারণ উনি এই ব্যাপারটা হ্যাঁ, ঠিক আছে। এবারে তারপরে তার সঙ্গে আরো যাদেরকে এনগেজ করা, যেমন সুজিত দা, এরা যদি কেউ এনগেজ। যারা এইসব জিনিস গান বাজনার মধ্যে আমার মনে হয়, তারপরে শান্তি কাপুর ওয়াইফ আছে, ওনাদের সাথে তাহলে কথা বলবো, ওনাদের কথাগুলো আমরা দেখবো। না বুঝিনি, আমরা বাজেট ডিসকাশনটা শেষ করে নিই। ঠিক আছে। করলেই ভালো উজ্জয়িনী, আগে এটাকে আগে করা হোক। ঠিক আছে। তাহলে এগুলো যদি আমরা খরচা করি, আমাদের প্রায় 1,60,000 টাকা মতো খরচা হবে। এখনো তাহলে পড়ে থাকবে আমাদের হাতে 55 লাখ টাকা। এবার একটু ডেভেলপমেন্টের কথা ভাবা যাক। আচ্ছা অরিন্দম, সিসিটিভির জন্য আমাদের কত টাকা লাগবে অরিন্দম? হ্যাঁ, সিসিটিভির জন্য ওরা যেটা কোটেশন দিয়েছিল সেটা হচ্ছে যে পুরো বাকিটাকে করতে গেলে আই থিঙ্ক 5 লাখ সামথিং ওরা বলেছিল পুরো এটা করার জন্য। এবারে তারপরে আমি জানি না এখন কত লাগবে, সেটা অনেক আগে 5 লাখ ধরে চলি। 5 লাখ তখন দিয়েছিল, 5 লাখ সামথিং, 5 লাখ 20 এরকম কিছু। আরে এটা 1 বছরের বাজেট রে বাবা, সামনের বছর আবার বাড়াবো। না না, ঠিক আছে, আমি জাস্ট বলেছি যে এবছর আমরা সিসিটিভির জন্য 5 লাখ টাকা বাজেট রাখলাম, তাতে যা ঠিক আছে? হবে। যাতে যতটা হলো। আমাদের একটা এসটিপির জন্য পাম্প কিনতেই হবে। আমরা পাম্প ভাড়া দিয়ে প্রচুর টাকা খরচা করে ফেলছি। একটা এসটিপির জন্য আমাদের পাম্প কিনতে হবে। পাম্পের বোধহয় বহু কোটেশন পড়ে আছে সাইট অফিসে। আমি 70-75 মধ্যে 70-72 কিছুটা পড়বে, আমি রাফলি এটা 75 রেখেছি। আচ্ছা, ডাব্লিউটিপি এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা কি 2 নম্বর ডাব্লিউটিপির কথা ভাবতে পারি? যদি ভাবি তাহলে আমি একটা 8 লাখ টাকার বাজেট রেখেছি, কারণ আগের ডাব্লিউটিপিটা আমাকে সুরজিৎদা বলেছিল 7.5 লাখ টাকা কিছুটা পড়েছিল। না, তুমি ওটাকে ওইভাবে ধরো না, এবার একটু বেটার কোয়ালিটি, আর এই ডব্লিউটিপির যা ক্যাপাসিটি আছে তার ডবল ক্যাপাসিটি লাগবে। এই আমরা যদি আমি জানি না, কারণ এখন যে ডাব্লিউটিপিটা আছে যেটার মধ্যে যে রেজিন মেজিন গুলো আছে, সেটার জন্য এটার এক্সিস্টিং কস্টটা খুব হাই হয়ে গেছে। এবারে আমরা যদি নেক্সট ডাব্লিউটিপি যেটা বসাবো, সেটা যদি ওই রেজিন ভেজিনের গল্পে না যাই, তাহলে আমার খরচা কমে গেল, তাহলে আমার ক্যাপাসিটি বেড়ে যাবে। হ্যাঁ না, আরোর দাম কিন্তু বেশি, আমি যতদূর জানি আরোর দাম কিন্তু বেশি। তুমি যদি আরো করতে চাও আর পুরো আমার মনে হয় অনেক বেশি পড়বে। আরো করতে পারবো, আরো তুমি তখনই করতে পারবে যদি তোমার বাড়ির যে পাইপলাইন রয়েছে জলের, এবং উপরে যে আমাদের ট্যাঙ্ক রয়েছে, সেইখানে বাথরুমের পাইপ লাইন আর জলের সোর্স আর আমাদের কলের বা বেসিন বা ইসের কলের জলের সোর্সকে আলাদা করতে পারো। কারেন্টলি তুমি সেটা করতে পারবে না, তাই আরো ওয়াটার দিয়ে লোকে বাথরুমে ফ্ল্যাশ করবে, সেটাও তো কাম্য নয়। কাজেই বাড়াবাড়ি হয়ে গেল, ওটা হয়ে যাবে। কাজেই ওইটা তুমি এখন ভুলে যাও। ওটা যদি বেঙ্গল শেল্টার প্রথম থেকেই দুটোকে আলাদা করে দিত, তখন এটা করা যেত। বেঙ্গল শেল্টার ওই ভীষণ ছিল না, কাজে ওইটা এখন করা যাবে না। যদি ভবিষ্যতে আমাদের পাইপলাইন বা ওইটা আলাদা করা যাবে, তখন দেখা যাবে। দেখো, আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ওয়াটার। হ্যাঁ, আমার তো কল খুললে তো সেই জল আমরা খাবো না। আমাদের কি লাগবে, আয়রন রিমুভ করতে হবে যাতে কোনো রকম ইচিং না হয়, কোনো রকম টিডিএস যেন কম থাকে, আর কোনো কেমিক্যাল যেন না থাকে, যাতে আমাদের ইচিংটা না হয়। এইটাই তো রিকোয়ারমেন্ট। আন্ডারগ্রাউন্ড জল তুলে তো আমি কল খুলে খাবো না, সবার বাড়িতে ফিল্টার লাগানো আছে। আর এখন আমি জানি না কল খুলে কে জল খায়। রাস্তার কল খুলেও তো কেউ জল খায় না, তাহলে আবাসনের কল খুলে জল খাবার কথা ভাবছে কোথা থেকে? তো আমি জানি না, এটা আমিও ডাউটফুল, বাট আমার মনে হয় 8 লাখ টাকার মধ্যে হয়ে যাওয়া উচিত। যদি না হয় তখন আমরা রিভাইজ করবো এই রেটটাকে। আপাতত আমরা 8 লাখ ধরে চলি। আচ্ছা, এবার আসছি ভেরি ইম্পর্টেন্ট, লিফট। আমি ধরে নিচ্ছি আমাদের এখানে আমরা যা ডিসকাশন করেছিলাম যে এক একটা লিফট পাল্টাতে 10 থেকে 12 লাখ টাকা লাগবে, রাইট? দেখছি আমার। তো আমরা যদি বছরে একটা করে লিফট পাল্টাই, মোটামুটি 28 বছরে 28টা লিফট পাল্টে ফেলতে পারবো, একদম অসুবিধা হবে না আমাদের।
কিন্তু আমার মনে হয় না আমরা এখন ওই লেভেলে যেতে পারবো। তো দিস ইজ জাস্ট আ থট যে আমরা 2 লাখ টাকা পার লিফট ধরে চলি। এক একটা লিফট ধরবো, 2 লাখ টাকা অবধি খরচা করব সেই লিফটটাকে টোটালি যতটা ঠিক করে নেওয়া যায় ঠিক করে, পুলি হোক, চেন হোক, প্যানেল হোক, যা হোক যতটা সম্ভব রিপেয়ার করে 10টা একদম 10টা করে লিফট আমরা রিপেয়ার করব একটা বছরে। ঠিক ঠিক। আবার সামনের বছর আমরা যদি দেখি যে এখানে আমাদের 20 লাখ টাকা হচ্ছে না, তাহলে আমরা বাজেটটা বাড়িয়ে বা কমিয়ে বা বাজেটটা সেম রেখে আবার সামনের বছর 10টা লিফট করব, আবার সামনের বছর 10টা লিফট করব। তো 3 বছরের মধ্যে আমরা 30টা লিফটকে টোটালি ওভারঅল করে দিয়ে চাকাচাক করে দিতে পারবো। 10 বছর তুমি ওটাকে 10টা করে না করে কি 15টা 14টা করে করতে পারো না 2 বছরে, যাতে আমাদের টেনিয়রের মধ্যে আমরা লিফটগুলো অ্যাটলিস্ট ঠিক করে দিয়ে যেতে পারি। বাজেট দেখতে হবে, আপাতত শুরু তো করি। আচ্ছা মেবি সামনের বছর আমরা অন্য জায়গা থেকে চেপে দিয়ে লিফটে বেশি খরচা দেখি, লিফটে বেশি বাজেট দিয়ে তুলে নিলাম। যেমন ক্যাপিটাল রিপেয়ার আমি এখানে রেখেছি, আমাদের তো এইটাও দেখতে হবে বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে, তাই না? তো আমি ক্যাপিটাল রিপেয়ারে 20 লাখ টাকা রেখেছি, যেখানে আমরা বিল্ডিং গুলো রিপেয়ারিং গুলো স্টার্ট করব। আমাদের বুম ব্যারিয়ারটাকে ঠিক করতে হবে, বুম ব্যারিয়ারটার জন্য আমাদের 70,000 টাকা লাগবে। 60 আর 20 40 আর 20 60 না 70,000 টাকা মতো লাগবে, জানি 70,000 টাকা রেখেছি। 70,000 টাকা লাগবে। হ্যাঁ, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে রেখেছি বাট কোনো বাজেট অ্যাড করিনি। একটা হচ্ছে আমাদের ফায়ার সিস্টেম, আর একটা হচ্ছে সোলার প্যানেল। এটা মেবি আমরা নেক্সট বাজেটে করতে পারি। এই 4 পিসের মতন আছে, 4 পিস। আপাতত কিছু করিনি, বাট যদি এইটা ধরে চলি তাহলে আমাদের 54 লাখ টাকা খরচা হবে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য। আমাদের কাছে 55 লাখ টাকা ছিল, 54 লাখ টাকা খরচা হলে 1,42,466 টাকা পড়ে থাকছে। এইটা হচ্ছে শুধুমাত্র ক্যাম্প থেকে আমরা যে ইনকাম করেছি তার আমি এক্সপেন্সের ডিটেলসটা বললাম, ঠিক আছে? এইবারে ক্যাম্প বাদ দিয়েও আমাদের কিছু ইনকাম হয়। কি হয়? চেক ডিসঅনার। এটা একটা কমপ্লিকেটেড জিনিস, পরে আসছি। কমিউনিটি হল থেকে আমরা একটা ইনকাম করি। এই যে ডোনেশনটা দেখছেন, এটা হচ্ছে আমাদের ব্রোকারদের থেকে যেটা আমরা পাই। এটা তো আমরা সবাই জানি, রনকে দিয়ে ছড়িয়ে লাট করে দিয়েছিল। তো এই টাকাটা তো এটা আমাদের সিএ এটাকে ইনকামে দেখিয়েছে। আমি ওকে বলেছি যে এটাকে ইনকাম থেকে সরাতে, কারণ এটা তো কোনো ইনকাম না, এটা আলটিমেটলি ফেরত যাবে। আচ্ছা, না আমাদের না ইনকাম নয়, ওটা কিন্তু পরের কথা, আমরা এসব নিয়ে ডিসকাস করছি না এখন। জিম থেকে আমাদের একটা ইনকাম হয়। এনিওয়ে, তো এই নিউ মেম্বারশিপ আর এনওসি, এটা হচ্ছে যে ওই 10,000 টাকা আর 5,000 টাকাটা যেটা দেয় প্রমোশনাল অ্যাক্টিভিটি আমাদের যেটা হয়, এটা হচ্ছে আমরা কি বলে নামটা ওটা, সুপুরি বিক্রি করে 4,000 টাকা পেয়েছিলাম। এইটা আমার খুব ভালো লেগেছে। আমরা প্রায় 8,000 টাকার মতো টেবিল চেয়ার ভাড়া পেয়েছি। মানে এই টেবিল চেয়ারের ভাড়া খরচা তো উঠেই গেছে, নেক্সট বছর থেকে আমরা এগুলোকে অ্যাডিশনাল ইনকাম হিসেবে ধরতে পারবো। আমাদের যা টেবিল চেয়ার কেনা হয়েছিল তার টোটাল খরচাটা উঠে গেছে, আশা করি অনেকদিন আগে উঠে গেছিল, বাট এটা একটা সুন্দর ইনকাম আমাদের। এইবারে এই ইনকামগুলো থেকে আমরা কি করতে পারি? আমরা কিছু বিউটিফিকেশন কাজে হাত দিতে পারি। যেমন আমি ধরছি পুকুরের বিউটিফিকেশনের জন্য একটা 60,000 টাকা ধরছি। আর আমার মনে হয় আমাদের কমিউনিটি হলটাকে না একটু এসি করে দিলে ভালো হয়, মানে একদম দরকার ওটা, হ্যাঁ খুবই প্রয়োজন। তো ধরছি আমি এটা 2,75,000 টাকার আমি একটা বাজেট ধরছি, জানি না হবে কিনা, হয়তো যতটা হলো বাকিটা আবার সামনের বছর ধরবো কমিউনিটি হল থেকে যে ইনকামটা হবে। আচ্ছা, পুকুর থেকে আর কমিউনিটি হলের যা আমরা বিউটিফিকেশন করব, এটা আমরা কমিউনিটি হলের রেন্ট থেকেই তুলবো। কেন? কারণ কমিউনিটি হল থেকে যে তেল ঝালগুলো যায় সেগুলো তো গিয়ে পুকুরে গিয়ে পড়ে, তো পুকুরও বলতেই পারে যে কমিউনিটি হল ইনকামে আমার কিছু ভাগ আছে। তো আমরা কমিউনিটি হল আর পুকুরের বিউটিফিকেশনটা কমিউনিটি হলের রেন্ট থেকে তুলবো। আচ্ছা, গার্ডেনিং জন্য আমি একটা 75,000 টাকা ধরেছি। এটা হচ্ছে ধরুন নতুন কিছু গাছ কিনলাম, গার্ডেনিং এর এক্সপেন্সেস এএমসি বাদ দিয়ে যদি কিছু গাছ লাগাতে চাই, বা আমার একটা ইচ্ছা আছে
ওই জানি না যদি আপনারা সবাই অ্যাপ্রুভ করেন, ট্যাপিয়ারি বলে, ওই যে খরগোশ বা হাতি, ঘোড়া, ওই যে সুন্দর সুন্দর গাছ দিয়ে দিয়ে কাটিং কাটিং করে করে না, বা আমাদের যে সামনে 2 নম্বর গেটের পাশে যে গাছগুলো আছে ওখানে যদি আমরা সুন্দর করে শিশির কুঞ্জ লিখতে পারি, আর একটু সময় লাগবে, গাছগুলোকে একটু বড় হতে হবে। তো এইসব বিউটিফিকেশন প্ল্যানিং এর জন্য আমি ধরছি 75,000 টাকা মতো খরচা করব। আমাদের না দুটো চিলড্রেন পার্ককে একটু ঠিকঠাক করতে হবে, জানি না কি করতে পারবো, বাট জানি না 10,000 টাকা বড্ড কম হবে হয়তো, কোনোটা হয়তো কিছুই হয় না, জানি না। তো এইগুলো আমি ধরছি আমাদের যে প্রমোশনাল অ্যাক্টিভিটি থেকে যে ইনকাম গুলো পেয়েছি, প্লাস গাছের তেল নয়, মাছের তেলে মাছ ভাজা, মানে আলটিমেটলি গার্ডেন থেকেই তো ইনকাম হয়েছে। তো এগুলো দিয়ে আমরা গার্ডেনিং আর চিলড্রেন পার্কের কিছুটা আপগ্রেডেশন করতে পারি। জিমের ডেফিনেটলি কিছু ইমপ্রুভমেন্ট দরকার, জিমের ছাদ থেকে লিক ফিক করছে, অনেক কিছু গল্প আছে। তো অবভিয়াসলি জিমে যে ইনকামটা হচ্ছে সেই টোটাল টাকাটা আমরা কিন্তু জিমেই খরচা করব। আর আমাদের যে ওই আজকে রুদ্রকে জিজ্ঞেস করছিলাম, ওই যে লম্বা 50টা না 60টার লাইন আইটেমের একটা লিস্ট পাঠিয়েছিল, সেগুলো ঘুরে দেখলাম। আমাদের বাউন্ডারি ওয়ালটা নিয়ে যদি কোনো কিছু করা যায়, কাঁটাতার দেওয়া হলো বা একটু রং করা হলো, বা আমার সাজেশন হবে গ্রাফিতি করা, দেখতে সুন্দর লাগবে, বাট মেবি পরের বাজেটে আমরা করব, ফিউচারিস্টিক, নট নাও। তো যদি কোনো কোথাও এই তো ফেন্সিং যদি করতে হয়, কোথাও ভেঙে চুরে গেছে, রিপেয়ারিং টুকটাক কাজ করা যদি করতে হয়, তো সেটার জন্য আমরা 1 লাখ টাকা ধরে রাখছি। আর এই টাকাটা আমরা নেব ডোনেশন থেকে। তো এটাকে যদি আমরা একটু খতিয়ে দেখি, আমাদের এখানে 10 লাখ টাকা মতো ডেভেলপমেন্ট বিউটিফিকেশন বাজেট হিসেবে ধরছি। 10 লাখ টাকা আমরা বিউটিফিকেশন বাজেট ধরছি। তো আমরা কি করছি, কমিউনিটি হল থেকে, সরি ছড়িয়ে যায় না, তাহলে কমিউনিটি হল আর পুকুর এই দুটোর জন্য আমরা টোটাল প্রপোজ করছি 3,35,000। আমরা 3,41,000 টাকা পেয়েছিলাম কমিউনিটি হল রেন্ট হিসেবে, প্লাস তো আমাদের এই টাকাটা পড়ে থাকছে। তো সিমিলারলি গার্ডেনিং এর জন্য যে খরচাটা করছি আর যে কত টাকাটা পেয়েছি তার থেকে এই টাকাটা পড়ে থাকছে। জিমের জন্য যে টাকাটা পেয়েছি আর যে টাকাটা খরচা করছি করে এটা পড়ে থাকছে। এইবারে এই টাকাটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত অ্যামাউন্ট, যে টাকাটা আমরা এখনো বাজেটের মধ্যে ঢোকাইনি, কিন্তু এটা আমাদের ইনকামের মধ্যে আছে। এটা আমি এখনো কিছু করিনি, যদি কারো কোনো আইডিয়া থাকে তাহলে আমরা এই টাকাটাকে ওই খাতে ঢোকাতে পারি। না, আমার মনে হয় এই টাকাটা কন্টিনজেন্সি বলে রেখে দেওয়া উচিত, কারণ মিড ইয়ার যদি কোনো প্রবলেম বা কোনো কিছু নিড আসে, এখানে সেই এখানে invest করা আরেকটা যাবে। জিনিস আমি আছে যেটা আমি দেখলাম না আমাদের ইনকামের মধ্যে, সেটা হচ্ছে আমাদের যে ফিক্সড ডিপোজিটটা রাখা আছে, সেই ফিক্সড ডিপোজিটের এগেনস্টে কোয়ার্টারলি আমরা একটা ইয়ে পাই, ইন্টারেস্ট পাই, এবং সেই ইন্টারেস্টটা সাম 25 থেকে 30,000 টাকা মতো। তার মানে বছরে আমরা কিন্তু 1 লাখ টাকা করে ইন্টারেস্ট পাচ্ছি, এবং প্রতি বছর সেটা বাড়ছে, প্রতি কোয়ার্টারে সেটা বাড়ছে ফর দ্যাট ম্যাটার, কারণ ইন্টারেস্টটা আবার গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ছে, ওটা আমরা তুলে আনি না। ওই টাকাটা আমরা রোলিং করতে পারি, বা ওই ইন্টারেস্টের টাকাটা আমরা আবার আমাদের বাজেটে ঢুকিয়ে যদি কোনো ডেভেলপমেন্ট কাজ করতে চাই সেটাতে আমরা করতে পারি, বা অরিন্দম যেটা বললে কন্টিনজেন্সির জন্য রেখে দিতে পারি। না, আমার মনে হয় ওই টাকাটা তুমি ইউজ করতে পারো কি না সেটা আমাদেরকে একটুখানি লিগালটা দেখতে হবে, কারণ কিছু বাধা নিষেধ আছে। ঠিক আছে, আর যেটা তাহলে হ্যাঁ, তাহলে অ্যাজ অফ নাও মানে ওটা একটা ইনকাম, ওটা একটা ইনকাম, ওটাও একটা ইনকাম, ওটা কারণ ওটা ব্যাংক স্টেটমেন্টকে হিট করছে। এক্স্যাক্টলি। এবং ওটার বাইলজের ওটার কিছু কন্ডিশন মোস্ট প্রবাবলি আছে, আমার এখন মনে পড়ছে না। এবং যদি লিগ্যাল কমপ্লিকেশনস থাকে যাব না, অত তো আমার ওটা একটা লার্জ অত, ডিসকাশন। হ্যাঁ অত ঝামেলার মধ্যে আমি যাব না, প্লেন অ্যান্ড সিম্পল। আচ্ছা, এবারে কারো কোনো বক্তব্য থাকলে একটু জানাবেন, কোথাও যদি চেঞ্জ করতে হয়, বা এটা কেন হলো বা ওটা কেন হলো না। আমার একটাই বক্তব্য ছিল, সেটা হচ্ছে লিফটটা একটু যদি আগে করা যেত আমাদের, মানে লিফটটা তুমি যে 10টা করে 3 বছরে 28টা ধরছো, সেটা যদি আমার 14 28টা হতো, এটা ছাড়া আমার আর কিছু না। আর লিফটটা নিয়ে সবাই ভুক্তভোগী। শুরু তো করিস, এভাবে ধরো না, ধরো এবছর আমরা 10টা করলাম, সামনের বছর 18টা করে দেবো। না ঠিক আছে, শুরু করো সুকান্ত, আমাদের তো কন্টিনজেন্সি ফান্ডটা রইলো। এইবারে যদি সেরকম হয় সেখান থেকে তো মিনিমাম দুটো তো করাই যাবে।
এইবারে যখন অ্যাকচুয়াল হবে, অ্যাকচুয়াল যদি 2 লাখের কম হয়, যদি আমি তো বুঝতে পারছি না, হ্যাঁ, আমি বুঝতে পারছি না। 14 ইজ আ গুড নাম্বার, 14 ইজ ডেফিনেটলি আ গুড নাম্বার, বাট 14টাই করতে হবে তার তো কোনো মানে নেই। না, আমার তো 10টা করার পরে দেখলাম আর 4টে করার দরকার নেই, আবার সামনের বছর ধরলেই হবে। হ্যাঁ, তুমি ডিপেন্ডিং সবকটা লিফটই তো ভেঙে পড়ছে না। না না, ঠিক আছে, তুমি প্রায়োরিটাইজ করো। আর আমাদের যদি তার সেরকম থেকে বড় কথা, তুমি তো emergency আসলে তুমি এক- কন্টিনজেন্সি ফান্ড আছে তোমার, আমি সেটা বলছি। না সেটা আরেকটা পটা যেটা ভাবতে হবে সেটা হচ্ছে যে একটা লিফট রিপেয়ার করতে একটা ভেন্ডারের কদিন লাগে। আমি তো 10টা লিফট 10টা ভেন্ডারকে দেবো না। এবার একটা ভেন্ডারকেই দেবো। এবার একটা লিফট সে রিপেয়ার করে তারপরে তো সে পরেরটায় হাত দেবে, দেখো, সেটা তাই না? হয়তো পুরোপুরি ঠিক নয়। সে যদি ম্যান পাওয়ার সেরকম লাগায়, তার যদি ক্যাপাসিটি থাকে একসঙ্গে মাল্টিপল লিফট ঠিক করার, সে করতেই পারে। সেটা আমরা অ্যাজাম্পশন দেখি আমরা ওটা আমরা যখন ওই টেকনিক্যাল টিমকে দেবো, হয়তো ধরো না, ওখানে একটা চারটে ব্যাপার লিফটে, আছে। ধরো 4টে লিফটে দড়ি পাল্টাতে হবে, তার মানে কি আমি একবারে 4টে লিফটে দড়ি কিনে নিয়ে চলে আসবো? আমি তো 4বার দড়ি কিনতে যাবো না। বা ওই হুইল গুলোকে যে বানাতে হয়, ওগুলোকে কাস্টিং করতে হয়, ওগুলো এখন মার্কেটে কিনতে পাওয়া যায় না। যে ড্রামের মধ্যে যে ওই দড়িটা গুটিয়ে থাকে, ওগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়, ওগুলোকে কাস্টিং করে নতুন করে আবার নিয়ে আসতে হয়। তো ওগুলো তখন একবারে মেবি কালকে আছে, কিন্তু 5টা 10টা অর্ডার দিতে পারবে। এখন যেমন আমরা একটা একটা করে অর্ডার দিই, আমি জানি তখন 5টা করে অর্ডার দিয়ে দেবো। কালকে গীতাঞ্জলি, তা আমার মনে হয় উই ক্যান স্টার্ট, তারপরে ডাউন দ্য লাইন আমরা কোর্স কারেক্ট করে নেবো। এটা তো পাথরে খোদাই করা নয়, এটা তো 10 কমান্ডমেন্টস নয় যে মুখ থেকে বেরিয়ে গেছে পাথরে খোদাই হয়ে গেছে। তা তুমি এগুলো সব চেঞ্জ করা যেতে পারবে। আচ্ছা, আমি বলছি এটা ঠিক হলো। তাহলে লিফট গেল, বিল্ডিং গেল, বাজেটের মধ্যে সবই ঢুকে গেছে। ওখানে আমাদের আলোচ্য বিষয় কি ছিল? মধ্যে পৌঁছবে। বাজেট মানে আমাদের পরের দিন এজিএম এ আলোচ্য বিষয় কি আছে? হ্যাঁ, ঠিক আছে, ওই আগের দিনের মতন আমি আর এই তো বোধহয় budget কমিটি ছিল। ও আসছে। আচ্ছা, আমি তাহলে এইটা 33,000 টাকা বাজেট ধরে নিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী তাহলে 31শে মে রাতেই রাখছি কি? আমাকে জিজ্ঞেস করো না, সেটা তুমি কালচারাল টিমের সাথে কথা বলো, ওরা কবে কমফোর্টেবল, ওরাও তো প্ল্যান করছে নিশ্চয়ই কিছু। হ্যাঁ, ওরা ওরা যে কারণ জুন ওরা তো মাসে এসে যাবে বলে ওরাও চাইছে। এবার ওই দিন যদি কোনো কারণে অশান্তি হয়, মানে যেটা হবে, তারপরে রাতে সবাই সঠিকভাবে পারফর্ম আশা করি করতে পারবে। ঠিক আছে, কিসের অসুবিধা হবে সেদিকে? যেহেতু অ্যাকচুয়ালি এজিএমটা তো তোমার 24 তারিখে কোরাম না হলে হবে না, যেটা হবে 31 তারিখে হবে। তাহলে রবীন্দ্র নজরুল জয়ন্তীটা পিছিয়ে দিতে বলো। তারপরের সপ্তাহে করতে বলবো, তাই তো? হ্যাঁ, দেখো, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। কোনোদিনই কোরাম হবে না, হয় না, হতে পারে না। অতগুলো লোক একসাথে আসে না কখনো, কেউ না কেউ থাকবে না। আচ্ছা, আমি তো তার মানে আমাদের ওই এখানে এই যেহেতু কোরামের প্রসঙ্গ আসলো, আমি এখানে একটা জিনিস বলে দিই। এটা আমি মাঝে ডিসকাশন করছিলাম উজ্জয়িনী এবং আরো দু একজনের সঙ্গে। সেটা ওটা আমি জানি, ওটা তুমি এখন অন দ্য রেকর্ডে তোমার এখন বলার দরকার নেই। আমি এখন যেটা এটা আমি বলছি উজ্জয়িনী, কারণ সবার এটা জানা দরকার আগের থেকে, অন্তত আমাদের এই এক্সিকিউটিভ কমিটিতে এখন যারা রয়েছে, যাতে পরে এটা নিয়ে প্রশ্ন না ওঠে। সেটা হচ্ছে যে এজিএম এর দিন যে কোরামের ব্যাপারটাতে আমরা শুধু ফিজিক্যাল যারা প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স কনসিডার করব। অনলাইনে প্রভিশন থাকবে, কিন্তু অনলাইনে যারা জয়েন করবে তাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স কনসিডার করব না। দিস ইজ অ্যাজ পার বাইলজ। আমি এটা জানিয়ে রাখলাম সবাইকে, যাতে পরবর্তীকালে এটা নিয়ে কোনো কোশ্চেন না ওঠে। দিস ইজ অ্যাজ পার বাইলজ। আচ্ছা, সুকান্ত দা, আরেকটা কথা আমি বলছি, সেটা হচ্ছে পরের দিন এই দিনের জন্য কি ফ্যান, চেয়ার তো আমাদের নিজস্ব ফ্যান বা ইন্টারনেট কানেকশন এগুলোর প্রয়োজন আছে, যেহেতু আমরা জানি কোরাম ফর্ম হবে না। কোরাম ফর্ম হবে না মানে তো এই নয় যে আমি চেয়ার নেবো না, আমাকে তো চেয়ার গুলো রাখতেই হবে। তো আছে, কিন্তু কারণ ফ্যান, আমি গরমের মাথা, বড় আরে মাথার ফ্যানগুলো। 200টা ফ্যানও করতে হবে। যদি 100টা লোক আসে ভাই, তাকে তো বসতে দিতে হবে। অবশ্যই। আমি তো আগে থেকে জানি না যে আমার 300টা লোক আসবে না। তো আমাকে 300টা চেয়ারই রাখতে হবে, আমাকে 300টা লোকের কথাই ভাবতে হবে। চেয়ারও রাখতে হবে, ফ্যানও রাখতে হবে, আর ডেফিনেটলি একটা রাখতে হবে, ওই প্রজেক্টর। কারণ এটা তো লোককে দেখাতে গেলে প্রজেক্টর লাগবে। আমাদের টিভি খুলে নিয়ে গিয়ে আগের দিন ওরা দেখালো, তো আমরা আমাদের টিভি ব্যবহার করতে পারি। না, টিভি আমাদের খুলে টিভি নিয়ে খুলেছে মানে গেছে মানে আমি তো এটা জানি কোন টিভি খুলে নিয়ে গেছে। তো আমার তো ধারণা ছিল, তুমি কি বলতে চাইছো আমাদের ক্লাব হাউসে টিভি খুলে নিয়ে গেছিল নাকি? হ্যাঁ, না, আমি তো কে অ্যাপ্রুভ করেছে? আমি তো শুনেছি পার্সোনাল টিভি ইউজ করেছিল।
না 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 না, আমার মনে হয় না ক্লাব হাউসে টিভি খোলার কারো সাহস হবে। আমারও মনে হয় না, এটা আমার যতদূর ধারণা পার্সোনাল টিভি ইউজ করেছে। বাবা, কারো তো বিশাল বুকের বাটা তো। একবার সুরজিৎদাকে শুনে নিতে হবে তাহলে। আচ্ছা যাই হোক, আমাকে একটু আগে দীপঙ্কর রায়চৌধুরী ফোন করে বলছে আমার যে এই যে এজিএম আমরা যেটা করেছি তাতে সবাই অ্যাপ্রুভ করে দিয়েছে, জিমের ছাতা ঠিক করে দাও। তো না, আমি জিমের ছাদ কি করে ঠিক করবো? এখনো তো বাজেট আছে, বাজেট অ্যাপ্রুভ হয়নি তো। না না, উনি বাজেট বলছেন ওনারা যেটা হয়েছে করেছেন সেখানে সুমন অ্যাপ্রুভ করেছে। আমি বললাম সুমন অ্যাপ্রুভ করার তো কেউ বলে আমার জানা নেই কাকু, তবে হ্যাঁ যদি আমাদের এই এজিএম অ্যাপ্রুভ হয় হবে, আমি সেটাই বললাম। ঠিক আছে, সুমন অ্যাপ্রুভ করার কি, এই বাজেট তো হ্যাঁ। এইজিএম অ্যাপ্রুভ হবে। আচ্ছা সুমন কি approve বাজেট করে? তুমিও অ্যাপ্রুভ করতে পারো না, আমি অ্যাপ্রুভ করতে পারি না। দুর্গাপুজো কমিটি নিয়ে আমাদের প্রিভিয়াস ইসিতে একটা মানে ফার্স্ট মার্চের আগের দিন যে ইসি মিটিংটা আমাদের হয়েছিল, শনিবার ছিল, সেই মিটিং এ আমরা বলেছিলাম যে আমাদের 106 মহিলার ইয়ে পড়েছে, রিকুইজিশন পড়েছে জমা, যে বছর ওনারা পুজো করতে চান। এবং এরকম না যে তার সঙ্গে পুরুষেরা থাকবে না, অবশ্যই পুরুষেরা থাকবে, কিন্তু সিগনেচার করেছিল 106 মহিলা। এবং আমরা বলেছিলাম যে ওটা আমরা পরে আলোচনা করব, ইনফ্যাক্ট এজিএমই আলোচনা হবে বলে আমি একটা 33G ভায়োলেশন করে যখন মিটিং হচ্ছিল সেটা আমি সুকান্ত দাদা আছো? হ্যাঁ আছি, থাকবো, জাস্ট শেয়ারিংটা অফ করলাম। হ্যাঁ, তো তখন আমি ওইটা লিখেছিলাম, তুমি হয়তো একটা দেখবে নোটিশ দিয়েছিলাম যে 33G ভায়োলেশন করে আপনারা মিটিং করছেন পুজো কমিটির, এটা হয় না, বাইলজ ভায়োলেশন, আপনারা এজিএম এ হবে। তো সেই হিসাবে পয়েন্টটা ওখানে রাখা ছিল। এখন আমরা অ্যাকচুয়ালি ওই দিন যদি দুর্গাপুজো নিয়ে ওঠে আমরা কি বলবো যে ইসি উইল ডিসাইড দ্য পূজা কমিটি, এবং 106 জন অ্যাপ্লাই করেছে এবং তাদেরকে আমরা দিলাম বা কিছু, ওই ডিসকাশনটা তো উঠবেই যদি মিটিং কমপ্লিট আমরা হয়। বলবো যে আমাদের কাছে দুটো রিকোয়েস্ট এসেছে, একটা হচ্ছে নারী শক্তি, একটা হচ্ছে নারী শক্তি থেকে, আর একটা হচ্ছে এই যে সুমন দেবাংশুদা। ওরা didn't provide us any request. ঠিক আছে, তাহলে আমরা বলবো যে আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছে। রিকোয়েস্ট এসছে, আমাদের কাছে মাল্টিপল রিকোয়েস্ট আসেনি। হ্যাঁ, তো আমরা বলবো আমাদের কাছে একটা রিকোয়েস্ট এসেছে, যদি আর কারো রিকোয়েস্ট করা থাকে আপনারা কাইন্ডলি করুন। না না, আর কারো রিকোয়েস্টের ব্যাপারটা আসছে কোত্থেকে? উই হ্যাভ, কেন আসবে না? না, উই হ্যাভ রিসিভড অনলি ওয়ান রিকোয়েস্ট এন্ড উই আর গোয়িং অ্যাহেড উইথ ইট। যদি কোনো এখানে যদি কারোর কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, ব্যাস। আচ্ছা ঠিক আছে, বক্তব্য হবে, হাত তুলে বলবে যে আমরা কমিট করব। না, বলবো যে আমার মনে হয় ওই কমপ্লিকেশনসে না গিয়ে লেটস সে যে আমরা এক সপ্তাহ সময় দিচ্ছি, আপনারা আর কেউ যদি থাকে, কারণ আমি ভাবছিলাম এবারে পুজোটা আমি করব, তো আমিও একটা অ্যাপ্লিকেশন করব। শুনে নাও, এক সপ্তাহ সময় দেব, তারপর আমরা রিভিউ করব ইসি কমিটিতে বসে যে দুটো টিমের মধ্যে কাকে দেওয়া উচিত, তাহলেই হলো। আমার হ্যাঁ, এটাতে ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট ডিল। এটা বেসিক্যালি আমরা মনে হয় এটা আছে। আমার যেটা মনে হয়, আমাদের শুধু বলি যে একটা এরকম জমা পড়েছে, আমরা ইস্যুতে সিদ্ধান্ত নেব যে পুজো কমিটি কি হবে, দ্যাটস ইট। এবারে যদি কারোর বলে থাকে আমি করতে চাই, তখন বলে যে আপনি অ্যাপ্লাই করুন, তারপর আমরা দেখবো। সেইটা আগে থেকে বলে দিলে ভালো না? না, কারণ হাত তুলে তো বলবেই যে আমি করব, তার থেকে আগে থেকেই বলে দিই, কারণ আমরা অ্যান্টিসিপেট করেছি যে আরো কেউ করতে পারে, এখনো পাইনি মানে এই নয় যে কেউ করবে না, তো সেই অ্যান্টিসিপেশনের বেসে আমরা একটা বলে দিই। আলটিমেটলি তুমি যেই বলবে, অন্য একজন হাত তুলে বলবে না আমরা তো পুজো কমিটি করেছি, তৈরি করে দিয়েছি, তখন তাতে বলতে হবে যে ভাই তুমি জমা দাও। তার থেকে আগেই বলেছিল, কে করেছে? কেন ওদের সুযোগ দেবো কথা বলার? না না, ওদের পুজো কমিটি না, যে পুজো কমিটি ইললিগাল কাজকর্ম অলরেডি করে বসে আছে, আমাদের আমরা তো জানি না। নতুন একটা পুজো কমিটি তোমার কাছে তার লিস্ট দিতে চলেছে, তারা আগের বছর কি করেছিল, কে ছিল, তুমি তো জানতে যাবে না। তুমি কি হিস্ট্রি খুঁজে বের করবে নাকি? যে নতুন 108 জন মহিলা তোমাকে দিয়েছে, তুমি খুঁজে দেখবে তাদের কোয়ালিফিকেশন কি, তারা আদৌ পারবে কিনা? সেটা তো না, কথাটা হচ্ছে এইটা তো রিজেক্ট করতে, মানে রিজেক্ট করা অবধি যাবো কেন? আমাদের কাছে একজনই অ্যাপ্লাই করেছে, আমরা একজনকেই দেব। সেটাই জানাবো আমরা এজিএম এ যে আমাদের কাছে আপাতত একজন এসেছে, যদি আর কেউ থাকো এক সপ্তাহ সময় দেওয়া হলো, অ্যাপ্লাই করো, আমরা রিভিউ করব, এক সপ্তাহ পরে যদি কিছু না থাকে তাহলে একেই অ্যাওয়ার্ড করা হবে।
হ্যাঁ, আচ্ছা। তাহলে তো ট্রান্সপারেন্সি থাকবে, ডেমোক্রেসি থাকবে না। হুম। তাহলে তো বলবে তোমরা নিজেরাই ঠিক করে নিয়েছো কাকে কি করবে, আগের দিন 10টা লেট আদার্স কাম। আরো 2-3টে টেন্ডারের মতো। আমি ভাত, দিলীপদা কি বলছে? দিলীপদা বলুন, আপনার জন্য কি করছি। সকালের ভাত কতটা আছে? দিলীপদা বলুন। আচ্ছা, আমি এবার তাহলে আরেকটা কথা বলি। আজকে আমি প্রসেনজিৎ গাঙ্গুলির সঙ্গে আমার দেখা হয়েছে। মিউনিসিপ্যালিটি ট্যাক্স হুম, আর ফায়ার, এই দুটো নিয়ে বক্তব্য হচ্ছে। 1 নম্বর কথা, বারাসাতের দিকে যেটা আছে, ওদের মিউনিসিপ্যালিটি ট্যাক্স নাকি খুব কম, এবং 2025 সাল পর্যন্ত মিউনিসিপ্যালিটি ট্যাক্স দেওয়া, যার জন্য বারাসাতের দিকের ফ্ল্যাটের মিউটেশনে কোনো রকম সমস্যা হচ্ছে না। ওখানটায় শুধু 1 বছরের ট্যাক্স বাকি আছে এবং উনি খুব শীঘ্রই সেটা দিয়ে দেবেন। পরীক্ষা দেওয়ার জন্য 1 নম্বর কথা। সংবিধান। অপরদিকে মধ্যমগ্রামে 2018 সালে লাস্ট দেওয়া, তারপর থেকে উনি কোনো ট্যাক্স দেননি এবং দিতে পারবেনও না, কারণ ওইখানে আমাদের যে স্টার মল আছে, সেই স্টার মলের পুরো ট্যাক্সটা ওনাদের ঘাড়ে নাকি দেওয়া হচ্ছে। এখন ওনার বক্তব্য হচ্ছে আপনারা মিউটেশন করছেন না। আমরা বললাম আমাদের লোকেরা মিউটেশন করবে। সেক্ষেত্রে আমি লাস্ট ভোটের আগে কথা বলেছিলাম পৌরপিতার সাথে, এবং উনি বলেছেন যে এখানে একটা ক্যাম্প করবেন। তো উনি বলেন আপনারা ক্যাম্প করে যতজন পারেন মিউটেশনটা করিয়ে নিন, তারপরে আমার যাদের হ্যান্ড ওভার হয়নি তাদের ট্যাক্সটা আমি দেব, কিন্তু যাদের হ্যান্ড ওভার হয়ে গেছে, ফ্ল্যাট রেজিস্ট্রি হয়ে গেছে, তাদেরটা আমি কেন দেবো। আমি বললাম তাহলে পেন্ডিং যেটা আছে সেটা তো আপনি দেবেন। বললো তাহলে একটা কাজ করুন, আপনারা আর আপনারা মিলে মিউনিসিপ্যালিটিকে এটা জানাই যে ট্যাক্সটা ইনক্লুড করেছে অত হিউজ টাকা, সেটাতে স্টার মলের পুরো ট্যাক্স ধরা আছে। ওই ট্যাক্সটা যদি উনি আসবেন কিছুদিন পরে, এই সপ্তাহ বা তারপরের সপ্তাহ, এই সপ্তাহ হবে না, তারপরের সপ্তাহে উনি আসবেন, তাহলে সেক্ষেত্রে উনি চাইছেন যে মিউনিসিপ্যালিটি ব্যাপারটা ডিসকাস করতে, কারণ স্টার মল নিজের ট্যাক্স নিজে দিচ্ছে, তারপরেও নাকি শিশিরকুঞ্জের মধ্যে স্টার মলকে দেখিয়ে ট্যাক্স জেনারেট করছে মধ্যমগ্রাম পৌরসভা। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে একটা প্রশ্ন আছে, তুমি কি এখানে বলে, হ্যাঁ আমারও আছে। এখানে বলেছিলে যে আপনারা ওই যে মিউটেশনের কথা যেটা বলছেন, এই 2017 থেকে ট্যাক্স দেওয়া নেই বলে মিউটেশন করা যাচ্ছে না, সেটা জানিয়েছো? হ্যাঁ, আমি জানাচ্ছি, এবং যে আমার একটা প্রশ্ন আছে। ধারে অনেকটা টাকা একসাথে পড়ছে, সেটাও আমি বলেছি। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, যদি আজকে আমি মিউটেশন করতে যাই, রেজিস্ট্রেশন করতে যাই, তাহলে যে ট্যাক্সটা বাকি আছে পুরোটা দিতে হবে। তার খানিকটা তো আমার ঘাড়ে পড়ে যাবে। পুরোটাই তোমার ঘরে পড়বে, পুরোটাই তোমার ঘরে পড়বে, এইটা এক্স্যাক্টলি, তাহলে পুরোটা তো আমার ঘাড়ে পড়ে যাবে, তো আমি কেন করতে যাব? এক্স্যাক্টলি। আমাদের কাছে আসছে, আমি সেটাও আমি বললাম, সেই জন্য উনি চাইছেন তাহলে বসে। ওই গাধা মনে করে নাকি আমাদের? এবার আরেকটা যেটা শোনো, সেটা হচ্ছে বেঙ্গল শেল্টার বিক্রি হয়ে যাচ্ছে, ওদের বিন্দু মাত্র কোনো দায় আমাদের প্রতি আর থাকছে না। বেঙ্গল শেল্টারকে কিনে নিচ্ছে, বাবা আমার বেঙ্গল শেল্টার সে বিক্রি হোক, কিন্তু বেঙ্গল শেল্টার বিক্রি হলে তার লায়াবিলিটি সহ বিক্রি হবে। আমাদের এইখানে মেনটেনেন্স হ্যান্ডওভার হয়েছে, প্রজেক্ট হ্যান্ডওভার হয়নি, এই জিনিসটা ওদেরকে বলতে হবে। আপনি বিক্রি করুন কি রাখুন সেটা যায় আসে না, যে কিনবে তাকেই লায়াবিলিটিটা কিন্তু আপনাকে বলতে হবে। যদি না বলেন তাহলে আপনার এগেন্সটে যাবে। আমি বললাম আপনি ফায়ারের এই যে আমাদের এতটা অসুবিধা, কিছু যদি অগ্নিকাণ্ড হয় আমরা কি করে বাঁচবো, তার উত্তরে উনি বললেন আমরা এখন বেঙ্গল শেল্টার এর প্রতি আপনাদের উপরে 1 টাকাও শিশিরগঞ্জের উপর খরচা আমরা করব না। যখন এটা সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, মালিক থেকে আরম্ভ করে যাবতীয় প্রত্যেকটা পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, যারা আসবে তারা দেখবে, মানে ওনারা ঘাট থেকে দায় নামিয়ে নিলেন। নেক্সট হচ্ছে, আজকে বললাম আমি আপনাকে একটা মেল পাঠিয়েছি, আপনাদের যে 6টা ট্রান্সফরমার বসানোর কথা ছিল তার থেকে 4টে বসানো হয়েছে। ওই 2টো ট্রান্সফরমার আমাদের পান্থপাদক, যে প্রজেক্ট আমরা এখনো শুরুই করিনি, এবং স্টার মল, এই পুরোটা ধরে বসানোর কথা ছিল। তাহলে ওই পরিমাণ লোডের জন্য আমি 6টা বলেছিলাম, কিন্তু আমি শুধুমাত্র শিশিরকুঞ্জের জন্যই 4টে আছে, তাহলে LIG 1, 2, 3-তে কেন কারেন্ট দেওয়া যাবে না? আমি বললাম সেটা তো আমাদের জানার বিষয় নয়। তখন আমাকে বললেন যে আমি
ডিএম এর সাথে কথা বলবো, যেহেতু বর্তমানে সরকার চেঞ্জ হয়েছে এবং প্রত্যেক জায়গারই যে মাথায় আছে সেগুলো সব পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সুতরাং এই ডিএম এর সাথে কথা বলে আমার খুব একটা কিছু লাভ হবে না, কারণ কথা আমি বলে আসবো তারপর উনি চেঞ্জ হয়ে যাবেন। তাই আমি চাইছি চেঞ্জ হয়ে যাবার পরে যেন আমি গিয়ে কথা বলে যে 4টে ট্রান্সফরমার আছে তার উপরেই যেন এলআইজি 1, 2, 3 কারেন্ট পায়। ততদিন পর্যন্ত আপনাকে আমরা রিকোয়েস্ট করব যারা এলআইজিতে আছে তাদের যেন কারেন্টটা কেটে দেবেন না। আমি বললাম না আমরা এরকম অমানবিক না যে কারোর কারেন্ট কেটে দেবো, এটার প্রশ্নই উঠছে না। আমরা বলেছিলাম ওনাদেরকে কানেকশন নিতে। তো আপনি তাহলে দেখুন যারা এই বিষয়ে আছে তাদের সাথে কথা বলুন। বলে হ্যাঁ যেহেতু ডিএম চেঞ্জ হবে বারাসাতের ডিএম চেঞ্জ হয়ে গেলে আমি তবে কথা বলবো, কারণ পান্থপাদক এবং স্টার মল আর শিশির কুঞ্জের 4টে, অনুরাগ, পূর্বরাগ 1, 2 আর হচ্ছে স্বর্ণরাগ ধরে আমার 6টা ট্রান্সফরমার ছিল। সেক্ষেত্রে স্টার মল যদি বেরিয়ে যায় আর পান্থপাদক যদি বেরিয়ে যায় তাহলে কেন হবে, এই হচ্ছে ব্যাপার। এই 3টে টপিক ছিল, আমি 3টে টপিক বলে দিলাম। আচ্ছা, অডিটটা কি হলো? অডিটের কিছু কোয়েরি এসছে, সেই কোয়েরি ক্লারিফিকেশন স্বরূপ প্রেসিডেন্টকে চিঠি করেছি। তো আমি এক্স প্রেসিডেন্টের উত্তরের অপেক্ষায় আছি। উনি উত্তর দিলে অ্যাকর্ডিং টু সেইটা আমি ম্যাডামকে ফরওয়ার্ড করব। 1 নম্বর কথা, উনি যে বসবেন বলেছিলেন আমাদের সাথে যে ফাইনাল রিপোর্ট দেওয়ার যে বলবেন, চাইছি আমি দিনে 3বার করে ফোন করে এনেছি। আর ওনার সাথে আমি চাইছি এই উইকেন্ডে, মানে উইকেন্ডে তো ওনারা আসেন না, অন্তত সোমবার যদি ওনারা আমাদের সাথে বসেন।